পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা গত ১৬ এবং ১৭ নভেম্বর সম্ভবত হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি বলা চলে স্টেট লেভেলের পরীক্ষা প্রায় শেষ। এবার আসছে সেন্ট্রালি রিক্রুটমেন্ট। সেন্ট্রালি রিক্রুটমেন্ট বলতে এখানে এসএসসি এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা বিশাল ভ্যাকেন্সি, বিশাল রিক্রুটমেন্ট, বিভিন্ন মাসে পরীক্ষা। এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এএলপি প্রায় ১৮,৭৯৯টি ভ্যাকেন্সি, যেটার পরীক্ষা সম্ভবত ২৫/১১ থেকে ২৯/১১/২০২৪ সালে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরপিএফ এর এসআই, যেটা ৪৫২টি পোস্ট, সেটির পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের ২ তারিখ থেকে ডিসেম্বরের ১২ তারিখ অবধি। এবং তোমাদের চিরপ্রত্যাশিত, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি, প্রায় ৮,১১৩টি পোস্টের জন্য যে অ্যাডভার্টাইজ বেরিয়েছিল, সেটির পরীক্ষা সম্ভবত এবছর নয়, সেটা পরীক্ষা হবে আগামী ২০২৫ সালের সম্ভবত এপ্রিল মাসে, গ্র্যাজুয়েট লেভেলের। আর এনটিপিসি এইচএস লেভেলের, যেটা ৩,৪৪৫ পোস্টের অ্যাডভার্টাইজ বেরিয়েছিল, সেটির পরীক্ষা সম্ভবত আগামী ২০২৫ সালের মে-জুন মাসে। এবং প্যারামেডিক্যাল ১,৩৭৬ পোস্টে যে অ্যাডভার্টাইজ বেরিয়েছিল, সেটির পরীক্ষা সম্ভবত ২০২৫ সালেরই মার্চ মাস নাগাদ। তো এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন তোমাদের কেমন? এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন নেওয়া হয়েছে। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমরা কিভাবে সলভ করব, কতগুলি অঙ্ক থাকে, অঙ্কের প্যাটার্ন কেমন, এর ডিফিকাল্টি লেভেল কেমন, সবকিছু আজ আমরা এই ভিডিওতে দেখব। এই যে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ রইল। তো চলো, এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো দিয়েই শুরু করি। আর সেই কোশ্চেনগুলি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথ টার্গেট ইউটিউব অনলাইন ক্লাসে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, আজ দেরি না করে প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। লক্ষ্য করো, এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ২০২৪ সালের পরীক্ষাতে এসেছিল এই একটি কোশ্চেন। তো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলি আজ পুরো আমরা সমাধান করব। প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটি এখানে বলছে, রিতেশ সোল্ড এ পেন ফর ₹36 উইথ এ প্রফিট অফ 20%. ইফ ইট ওয়ার সোল্ড ফর ₹33, দেন হোয়াট কুড বি দি পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? অর্থাৎ রিতেশ একটি পেন ৩৬ টাকায় বিক্রি করলো, যেখানে ২০% তার লাভ হয়েছে। কিন্তু পেনটিকে যদি ৩৩ টাকায় বিক্রি করা হয়, তাহলে তার শতকরা কি পরিমাণ লাভ ওর ক্ষতি হবে? অর্থাৎ এখানে প্রথমত তোমাকে পেনটি ৩৬ টাকায় বিক্রি করার কথা বলছে এবং ২০% প্রফিট হয়েছে। তাহলে প্রফিট দিয়ে আমরা ক্যালকুলেট করব। লক্ষ্য করো, 20%। 20% মানে 20/100, অর্থাৎ এটাকে শর্ট ফর্মে করে নিলে 1/5। এই নিচের পোরশনটা হলো তোমার সিপি এবং উপরের পোরশনটা হয় প্রফিট। কারণ প্রফিট আর লস সবসময় কিন্তু কস্ট প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্যের উপরেই ক্যালকুলেট করা হয়। তাহলে এখানে তোমার সিপি ৫ টাকা, ১ টাকায় যদি প্রফিট হয়, অর্থাৎ ক্রয় মূল্যের কথা আমি বলছি, সিপি বলতে ক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে। তো ক্রয় মূল্য যদি ৫ টাকা হয় এবং সেক্ষেত্রে প্রফিট তোমার ১ টাকা, তাহলে তুমি ৫ টাকা দামের একটি কলমকে তুমি কত টাকায় বিক্রি করবে? লক্ষ্য করো, তোমার সিপি যদি ৫ টাকা হয়, তাহলে তোমার এসপি কি দাঁড়াবে? অর্থাৎ সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। ১ টাকা লাভ যদি করো, তাহলে তোমাকে ৬ টাকায় বিক্রি করতে হচ্ছে। তাই তো? কলমটি তুমি প্রথমেই ৩৬ টাকায় বিক্রি করছো। লক্ষ্য করো, ৩৬ টাকায় বিক্রি করছিলে। তাহলে সেই কলমটির ক্রয় মূল্য কত? তো ৬ এর কত গুণ ৩৬? ৬ এর ৬ গুণ ৩৬। তাহলে ৬ এর ৬ গুণ যদি ৩৬ হয়, তাহলে ৫ এরও ৬ গুণ করতে হবে তোমাকে। ৫ এর ৬ গুণ করলে ৫×৬ = ৩০। অর্থাৎ কলমটির সিপি দাঁড়ালো তোমার কত এখন? ৩০ টাকা। ক্লিয়ার? কলমটির ক্রয় মূল্য তোমার এখন ৩০ টাকা বেরিয়ে গেল। এবার সেই কলমটাকে তুমি যদি ৩৩ টাকায় বিক্রি করো, ৩৩ টাকায় বিক্রি করলে ৩০ টাকার কলমে তোমার কি হবে? প্রফিট হবে। তাহলে প্রফিট কত?
লক্ষ্য করো, প্রফিট দাঁড়াবে তোমার ৩৩ টাকা মাইনাস ৩০ টাকা সমান সমান ৩ টাকা প্রফিট। এই ৩ টাকা প্রফিট এবার পার্সেন্টেজ বের করব আমরা। প্রফিটের পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব? পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়ালস টু এই ৩ টাকা লাভ করলে তুমি কত টাকার কলম বিক্রি করে? ৩০ টাকার কলম বিক্রি করে। তাহলে ৩০ টাকায় তুমি লাভ করলে ৩ টাকা, ১০০ টাকায় লাভ করবে কত টাকা? এখানকার ১ শূন্য এখানকার ১ শূন্য কেটে দিলাম, ৩ ৩ কেটে দিলাম। তাহলে কত রইল? 10% তার প্রফিট হইল। বোঝা গেল অঙ্কটি? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এই অঙ্কটি কি বুঝতে অসুবিধা বলে মনে হইল? খুব সহজ। প্রথমে তুমি লাভ বা ক্ষতি যেটা থাকবে সেটা দিয়ে ক্যালকুলেশন করবে। যদি তোমার এটা ক্ষতি থাকতো তাহলে এখানে তোমার ক্রয় মূল্য হতো, এটা ক্ষতি হইতো। অর্থাৎ ক্রয় মূল্যের থেকে ক্ষতিতে বিক্রি করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য তোমার কম হয়ে যেত, ক্রয় মূল্যের থেকে কম হয়ে যেত। একই রকম ভাবে তুমি এই অঙ্কটিকে ক্যালকুলেশন করে নাও। আশা করি বোঝা গেছে। তো চলো পরের পেজের অঙ্কটি দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে লক্ষ্য করো, এ হাইট অফ এ লাইট হাউস ইজ 20 মিটার অ্যাবভ দ্য সি লেভেল। সি লেভেল থেকে 20 মিটার উঁচু একটি লাইট হাউস। The angle of depression from the top of the lighthouse of a ship in a sea is 30 degree. What is the distance of the sea from the foot of the lighthouse? অর্থাৎ আমি একটা ছবি দেখাচ্ছি, ছবি দেখালে তোমরা এই অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ছবিটি প্রথমে দেখে নেই। আমি এটাকে সি লেভেল ধরলাম, এটা সি লেভেল এবং মাঝখানে একটি শিপ রয়েছে, এই যে শিপ। এবার সি লেভেল থেকে 20 মিটার এটা লাইট হাউস। তাহলে এখানে একটা লাইট হাউস বা খুঁটির মতো একটা কিছু তোমাদের ড্র করে নিতে হবে। ধরে নিলাম এই লাইট হাউস, এটি একটি লাইট হাউস যার উচ্চতা 20 মিটার। এবার এই লাইট হাউসের টপ থেকে, টপ এইখান থেকে টপ, এই টপ থেকে যদি জাহাজটিকে লক্ষ্য করা যায়, লক্ষ্য করো এই যে জাহাজটিকে লক্ষ্য করা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অর্থাৎ যেহেতু তুমি টপ থেকে এই জাহাজটিকে লক্ষ্য করতেছো, সুতরাং যেহেতু তুমি টপ থেকে অর্থাৎ লাইট হাউসের টপ থেকে জাহাজটিকে লক্ষ্য করতেছো, এই অ্যাঙ্গেলটি তোমার 30 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটাকে বলা হয় অবনতি কোণ। এই কোণটি যদি 30 ডিগ্রি হয় এবং এই সি লেভেলের সঙ্গে এটা প্যারালাল, এটা প্যারালাল, তাহলে এটাকে আমরা ভেদক বলতে পারি। ভেদকের বিপরীত পাশের কোণ দুটি আমরা একান্তর কোণ হিসেবে চিনি। অর্থাৎ এই কোণটি 30 ডিগ্রি হলে তোমার এই কোণটিও 30 ডিগ্রি। ক্লিয়ার? এটুকু 30 ডিগ্রি। এবার তুমি লাইট হাউসের উচ্চতা জানো 20 মিটার। তাহলে লাইট হাউস থেকে এই জাহাজটি কত দূরে রয়েছে? যেটা ত্রিকোণমিতিক একটা সূত্র, এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে আমরা বলবো লম্ব এবং এই বাহুটাকে আমরা বলবো ভূমি। আর এটা অবশ্যই অতিভুজ। ঠিক আছে? তো লম্ব আমার কত? 20 মিটার। ভূমি এইটুকু ধরে নিলাম আমি x মিটার। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ালো? লম্ব বাই ভূমি অর্থাৎ 20 মিটার বাই ভূমি x মিটার, লম্ব বাই ভূমি হলো ত্রিকোণমিতিক একটা সূত্র যেটা tan থিটা। এবার থিটা এখানে কত? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 20 বাই x ইকুয়াল টু tan থিটা 1 বাই √3। তাহলে বলো এখানে x এর মান কত? ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। অতএব x ইকুয়ালস টু 20 √3 মিটার। অর্থাৎ জাহাজটি ওই লাইট হাউসের গোড়া থেকে 20 √3 মিটার দূরে অবস্থিত রয়েছে, যেটা অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো অঙ্কটি কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখানে এমন কিছু না, লম্ব বাই ভূমি, সমকোণী ত্রিভুজের বেলায় লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা। তাই সেই লম্ব 20 মিটার, ভূমি আমি x ধরেছিলাম, তাহলে কোণটির মান হলো tan 30 ডিগ্রি। আর tan 30 ডিগ্রির মান আমরা জানি 1 বাই √3, কারণ এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, x ইকুয়াল টু 20 √3। অর্থাৎ বি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের পেজের অঙ্কটি দেখি। পরের পেজে বলছে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 1:4:7, ফাইন্ড দি রেশিও অফ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল টু স্মলেস্ট অ্যাঙ্গেল।
গ্রেটেস্ট অ্যাঙ্গেল টু স্মলেস্ট অ্যাঙ্গেল। লক্ষ্য করো এখানে ত্রিভুজের ৩ টি কোণের অনুপাত আছে 1:4:7। অর্থাৎ বলা চলে যদি আমি ধরি যে প্রথম কোণটা x, তাহলে দ্বিতীয় কোণটা 4x এবং তৃতীয় কোণটা 7x। এই ৩ টি কোণের যোগফল, একটি ত্রিভুজের ৩ টি কোণের যোগফল সবসময় ১৮০ ডিগ্রি। তাহলে ৩ টি কোণের যোগফল করে দিলাম সমান সমান ১৮০ ডিগ্রি। এবার বলো এখানে কত দাঁড়াচ্ছে? ৭ ৪ ১১ আর ১ ১২x। ১২x ইকুয়াল টু ১৮০ ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু ১৮০ কে ১২ দিয়ে ভাগ করে দাও, যেটা দাঁড়াচ্ছে ১৫। অর্থাৎ x ইকুয়াল টু ১৫ ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু যদি ১৫ ডিগ্রি দাঁড়ায়, তাহলে সবচেয়ে ছোট কোণটি তোমার কত? ১৫ ডিগ্রি। এবং সবচেয়ে বড় কোণটি কত ছিল তোমার? 7x। তার মানে 7 ইন্টু 15, 7 ইন্টু 15 7 15 ১০৫ ডিগ্রি। এবার কোশ্চেনে চেয়েছে যে রেশিও অফ দি গ্রেটেস্ট অ্যাঙ্গেল টু স্মলেস্ট অ্যাঙ্গেল। গ্রেটেস্ট অ্যাঙ্গেল অর্থাৎ সবচেয়ে বড় অ্যাঙ্গেল এবং সবচেয়ে ছোট অ্যাঙ্গেলের অনুপাত কত? এখানে সবচেয়ে বড় অ্যাঙ্গেল তোমার দাঁড়ালো ১০৫ ডিগ্রি ইস টু ছোট অ্যাঙ্গেল যেটা ১৫ ডিগ্রি। বোঝা গেল? ১৫ দিয়ে ১০৫ কে ভাগ করে দাও, ৭ ১৫ ১০৫, অর্থাৎ 7:1, যেটা বৃহত্তর ও ক্ষুদ্রতর অ্যাঙ্গেল কোণ দুটির অনুপাত। এটা অপশন নম্বর সিতে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোশ্চেন নম্বর 16. The mean of 10 observation is 17. One more observation is included and the new mean becomes 16. The 11th observation is. অর্থাৎ এখানে বলছে যে 10টি কোনো এক বস্তুর মিন হলো 17। মিন মানে এখানে গড় বোঝানো হচ্ছে। গড়। তাহলে 10টি বস্তুর গড় বা 10 জনের বয়সের গড় 17। তাহলে 10 জনের মোট বয়স তোমরা কিভাবে বের করবে? 10 ইন্টু 17, যেটা 170। কিন্তু এই 10-এর সঙ্গে যখন আরেকজন ব্যক্তি যদি যোগ করানো হয়, তাহলে কত দাঁড়াবে? 11 জন। 11 জন ব্যক্তি। এই 11 জন ব্যক্তির তখন গড় বয়স দাঁড়াবে কিন্তু 16 বছর। তাহলে 11 জন ব্যক্তির মোট বয়স কত? 11 ইন্টু 16, যেটা 176। বোঝা গেল? তাহলে এখানে 10 জনের বয়স আর এখানে নতুন একজন যে আসছে তার বয়স সহ 11 জনের মোট বয়স। বলো নতুন যে ব্যক্তি আসছে যেটাকে বলা হয় 11th অবজারভেশন। তাহলে নতুন ব্যক্তির বয়স কত দাঁড়াবে? 176 বিয়োগ 170। 176 বিয়োগ 170, তার মানে কত? 6। তাহলে নতুন ব্যক্তি যে আসলো তার বয়স 6 বছর। কিংবা তোমাদের এখানে 11th অবজারভেশন হলো 6। লক্ষ্য করো সি নাম্বার অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। আশা করি অঙ্কটি বুঝতে অসুবিধা হয়নি। চলো নেক্সট পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 18. Arun and Omit can do a piece of work in 9 days and 12 days respectively. If they work for alternate day and Omit start the work first, then in how many days 35/36 part of whole work will be complete? অর্থাৎ অরুণ এবং অমিত দুজনে একটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে করতে পারে। তারা একদিন পর একদিন কাজ করবে অল্টারনেট ভাবে। অমিত প্রথমে কাজটি শুরু করলো, তাহলে টোটাল কাজ এর 35/36 অংশ কাজ করতে এদের কতদিন সময় লাগবে? লক্ষ্য করো এখানে অমিত আর অরুণ, আমি এখানে অরুণকে বোঝাচ্ছি আর এখানে অমিত। অমিত অরুণ প্রথমে কাজটি করে 9 দিনে আর অমিত করে কাজটি 12 দিনে। তাহলে আমরা কি করি? 9 আর 12 লসাগু করি। 9 12 লসাগু 36। এই হলো 36 হলো তোমার টোটাল কাজ। টোটাল কাজকে তোমরা এইভাবেও দেখতে পারো যে ধরে নাও কোনো একটি বস্তু তৈরি করলো। সাপোজ আমি ধরে নিলাম যে চেয়ার তৈরি করবে। অর্থাৎ অরুণ এবং অমিত টোটাল 36টি চেয়ার তৈরি করবে। তার মানে এটা হলো টোটাল কাজ। এই টোটাল কাজ যদি অরুণ একা করে 9 দিনে, আর এই টোটাল কাজ অর্থাৎ 36টি চেয়ার যদি অমিত একা করে, তাহলে এর সময় লাগবে 12 দিন। বোঝা গেছে?
তাহলে এদের এফিসিয়েন্সি আমরা বের করব। এই ৩৬ কে ৯ দিয়ে ভাগ করো। ৩৬ কে ৯ দিয়ে ভাগ করলে ৪ দিন ৪, ৩৬ কে ১২ দিয়ে ভাগ করলে ৩। অর্থাৎ এটা বের হলো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে অরুণ একদিনে কটি চেয়ার তৈরি করবে? অরুণ একদিনে ৪ টি চেয়ার তৈরি করবে। আর অমিত একদিনে ৩ টি চেয়ার তৈরি করবে। এবার অমিত স্টার্ট দি ওয়ার্ক ফার্স্ট। অমিত প্রথমে শুরু করলো ৩ টি চেয়ার তৈরি করলো। তার পরের দিন অরুণ তৈরি করলো ৪ টি চেয়ার। তাহলে দুজনে মিলে একত্রে দুদিনে কটি চেয়ার তৈরি করবে? ৬০ টি চেয়ার তৈরি করবে। কিন্তু এই ৬০ টি চেয়ার তৈরি করতে এদের কতদিন সময় লাগলো? ২ দিন। বোঝা গেল? তাহলে ৭ ইউনিট কাজ করতে এদের সময় লাগছে ২ দিন। আর যেহেতু টোটাল কাজ আমার ৩৬ ইউনিট, এখানে লক্ষ্য করো ৩৬ ইউনিট 35/36 অর্থাৎ টোটাল কাজের 35 ইউনিট কাজ করতে হবে। তাহলে 7 ইউনিট কাজ করতে এদের সময় লাগছে ২ দিন। বলো 35 ইউনিট। 35 ইউনিট করতে কতদিন সময় লাগবে? সময় লাগবে 2/7 ইন্টু 35। ৫ দিয়ে 35, 5 আর 2 ইন্টু করলে 10 অর্থাৎ 10 ডেজ দুজনে কাজটি 35/36 অংশ কাজ কমপ্লিট করতে ১০ দিন সময় লাগবে। লক্ষ্য করো এ নাম্বার অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। জি, অঙ্কগুলি কি বুঝে যাচ্ছে? নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে ভাই তোমাদের জন্যই ভিডিও কমেন্ট সেকশন খোলা রয়েছে। যেই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে যদি কোনো কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর ভিডিওটি তোমার চেনা জানা বন্ধু-বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? অপর্ণা চেঞ্জ the mark price of an item to it to 50% above the CP. What percent of discount allowed in approximately to gain 10%? অর্থাৎ অপর্ণা একটি দ্রব্যের মার্ক প্রাইস যেটাকে এমপি আমরা বলে থাকি 50% ইনক্রিজ করলো। কার 50%? সিপির ক্রয় মূল্যের 50%। আমি যদি ক্রয় মূল্যটাকে ১০০ ধরি তাহলে বলো মার্ক প্রাইস কত দাঁড়াবে? মার্ক প্রাইস এর 50% ইনক্রিজ করছে। 50% ইনক্রিজ করলে কত দাঁড়াবে? 150 দাঁড়াবে মার্ক প্রাইস। ক্লিয়ার? আচ্ছা, মার্ক প্রাইস হলো 150। এবার মার্ক প্রাইসে তো আর দ্রব্যটি বিক্রি হবে না। এই দ্রব্যটি বিক্রি করতে গেলে একে ডিসকাউন্ট দিতেই হবে। এবার সে কি পরিমাণ ডিসকাউন্ট দেবে কিন্তু বলে দেওয়া আছে তার প্রফিট হবে গেইন 10%, অ্যাপ্রক্সিমেটলি 10%। তাহলে তাকে সেল করতে হবে কত টাকায়? সেলিং প্রাইস ১০০ টাকার দ্রব্যে যদি তাকে 10% লাভ করতে হয়, 10% যদি লাভ করতে হয় এটা প্রফিট। 10% প্রফিট করতে গেলে সেলিং প্রাইস হবে তার ১১০ টাকা। ক্লিয়ার? কারণ প্রফিট তোমার সবসময় ক্যালকুলেট হবে সিপির উপরে। সিপি অর্থাৎ ক্রয় মূল্যের উপরে। যেহেতু ক্রয় মূল্য ১০০ টাকা এবং সে ১০ টাকা লাভ করবে, সুতরাং তাকে ১১০ টাকায় বিক্রি করতেই হবে। হ্যাঁ? দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা, সে মার্ক প্রাইস লিখে রাখতে পারে, অর্থাৎ লিখিত মূল্য তার ১৫০ টাকা হতেই পারে। কিন্তু তাকে বিক্রি করতে হবে ১১০ টাকায়। এবার ১১০ টাকার দ্রব্যটি যদি বিক্রি করে কিন্তু তার লিখিত মূল্য ১৫০ টাকা, তাহলে তাকে কত টাকা ছাড় দিতে হবে? ৪০ টাকা ছাড় দিতে হবে। তাহলে এই ৪০ টাকা কত টাকার উপরে ছাড় দিচ্ছে? ১৫০ টাকার মধ্যেই তো ৪০ টাকা ছাড় দিচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট ইকুয়ালস টু ৪০ টাকা ছাড় দিচ্ছে ১৫০ টাকার উপরে ইনটু শতকরা মানে ১০০। এবার এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দাও। রইলো ১০ আর ১৫। এবার ১০ কে ২ দিয়ে ভাগ করে দাও ৫। ৫ কে ১৫ দিয়ে ৫ দিয়ে ১৫ কে ভাগ করলে ৩। তাহলে রইলো ৪০ দুগুণা ৮০/৩। ৮০/৩ মানে দাঁড়ালো ৩ ২৭ ৮১ হচ্ছে না। তার মানে ২৬, ৩ ২৬ ৭৮,
78, 79, 80, 0.2 20, 3 6 18, 3 6 18 অর্থাৎ 26.66% তার প্রফিট ডিসকাউন্ট দিতে হবে। এই পার্সেন্টেজ পরিমাণ ডিসকাউন্ট দিতে হবে। এবার যেহেতু কোশ্চেনে তোমাদের অ্যাপ্রক্সিমেট কথাটা বলা আছে যে কি পরিমাণ ডিসকাউন্ট দিতে হবে। অ্যাপ্রক্সিমেট 26.66% মানে প্রায় এটা বলা চলে নিয়ার অ্যাবাউট 27%। অর্থাৎ তাকে 27% ডিসকাউন্ট দিলে পরে ওই দ্রব্যটি 50% দাম বৃদ্ধি করেও তার 10% লাভ হবে। কি বোঝা গেছে নিশ্চয়ই? তো চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 20। লক্ষ্য করো 20 তে কি আছে? A wholesaler purchased 7 hair clip for a rupee. How many for a rupee he sell to get 40%? এখানে প্রফিট কথাটা আসবে। প্রফিট কথাটা আসেনি। ঠিক আছে? আমরা ধরে নিলাম যে 40% প্রফিট করবে। ৳১ সে ৬০ টা ক্লিপ কিনেছিল, হেয়ার ক্লিপ। এবার ৳১ কতগুলি হেয়ার ক্লিপ বিক্রি করলে তাকে 40% লাভ করতে হবে। এখানে লক্ষ্য করো ৬০ টা ক্লিপের 7 ক্লিপ ৬০ টা ক্লিপের ক্রয় মূল্য কিন্তু তার ৳১, রুপিস ৳১। এবার ৬০ টা ক্লিপ বিক্রি করবে কত টাকায়? ৳১৪০ তাহলে ৬০ টা ক্লিপের বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত দাঁড়াবে? ১৪০ ডিভাইডেড ১০০ ইনটু ১। এই তো? তাহলে এখানে ০ বাদ দিয়ে দিলাম। অর্থাৎ 1.4 বোঝা গেল? এখানে ১৪ ১০, ১৪ কে ১০ দিয়ে ভাগ করলে 1.4 তাহলে 1.4 রুপিসে তাকে ৬০ টা ক্লিপ বিক্রি করতে হবে। বলো ৳১ তাহলে কটি ক্লিপ বিক্রি করবে? ৳১ বিক্রি করবে তাকে বিক্রি করতে হবে 7 ডিভাইডেড 1.4 এবার 7 ডিভাইডেড 1.4 পয়েন্ট তুলে তুমি এখানে দশমিক দিয়ে শূন্য নিতে পারো। তাহলে রয়ে গেল উপরে ৭০ আর নিচে ১৪ ৫ ১৪ ৭০ ৫ তার মানে ৳১ কটা ক্লিপ বিক্রি করতে হবে তাকে? ৫ টি। অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট পেজ দেখি। নেক্সট পেজে কোয়েশ্চেন নাম্বার 23 কি রয়েছে? There are 3 number are given in which the second is triple the first and is also double the third. If the average of the 3 number is 66, find the first number. এখানে ৩টি নাম্বারের দ্বিতীয় নাম্বারটি ৩ গুণ বলা আছে প্রথম নাম্বারের। প্রথম নাম্বারের ৩ গুণ বলা আছে। তো আমি যদি প্রথম নাম্বারটা ধরে নেই x তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? ট্রিপল অর্থাৎ প্রথম নাম্বারের ৩ গুণ। ৩ গুণ মানে সেকেন্ড নাম্বারটা দাঁড়াবে 3x। এবার এই প্রথম নাম্বারটা আবার বলছে is also double the third তৃতীয় নাম্বারের সে ডাবল। তৃতীয় নাম্বারের যদি এটা ডাবল হয়ে যায় তাহলে তৃতীয় নাম্বারটা কি হবে? এর হাফ হয়ে যাবে। অর্থাৎ হাফ হয়ে গেলে 3x/2 এই তো ৩টি নাম্বার। এবার এই ৩টি নাম্বারের এভারেজ বলে দেওয়া আছে 66। এবার এভারেজ করতে গেলে এই ৩টি নাম্বারকে যোগ করে আমাদের ৩ দিয়ে ভাগ দিতে লাগে। তা না করে তোমরা এই ৩টি নাম্বারকে যোগ করো। তাহলে ৩টি নাম্বার তোমরা মোট পেয়ে গেলে। এই মোট মানে কি? 66 ইনটু 3 এখানেও তো ৩টি নাম্বারের এভারেজ যেহেতু 66 আছে তাহলে ৩টি নাম্বারের মোট কত দাঁড়াবে? ৬৬ কে ৩ দিয়ে গুণ করতে হবে। এবার এটা যোগ করো, লক্ষ্য করো লসাগু করলে এখানে 2x, 6x আর 3x তাহলে এখানে দাঁড়ালো 2x এখানে 6x প্লাস এটা 3x ইকুয়ালস টু 66 ইনটু 3 ইনটু সেই লসাগু আমি এদিকে নিয়ে আসলাম 2 তাহলে ৬ ৩ ৯ ২ 11x ইকুয়াল টু ৬৬ ইনটু ৩ দুগুণে ৬ করে দিলাম 11 দিয়ে ৬৬ কে ভাগ করব 6 তাহলে x ইকুয়াল টু কত? ৬ ৬ ৩৬ বলো প্রথম নাম্বারটাই তো আমরা x নিয়েছিলাম তাহলে ফাইন্ড দি ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার কত তোমাদের? 36 যেটা অপশন নম্বর এ তে সঠিক উত্তরটি রয়েছে। কি কেমন লাগছে বলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর অঙ্কগুলি যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতেও ভুলবে না। চলো পরের পেজে অঙ্কটি দেখি।
Question number 24. কি বলছে? Pihu and Ayu are running on a circular track of a diameter 28 meter. Speed of Pihu is 48 meter per second and that of Ayu is 40 meter per second. They start from the same point at the same time in the same direction. Then when will they meet again for the first time? অর্থাৎ একটা সার্কুলার ট্র্যাক যার ডায়ামিটার 28 মিটার বলা আছে, অর্থাৎ ব্যাস বলে দেওয়া আছে 28 মিটার, পিহুর গতিবেগ হলো 48 মিটার পার সেকেন্ড এবং আয়ুর গতিবেগ হলো 40 মিটার পার সেকেন্ড। তারা একই পয়েন্ট থেকে একটি বিন্দু থেকে একই দিকে একই সময়ে রওনা দিল, তাহলে কখন তারা প্রথমবার মিলিত হবে? লক্ষ্য করো, আমি একটা বৃত্তাকার ট্র্যাক করলাম। এই বৃত্তাকার ট্র্যাকের ডায়ামিটার বলে দেওয়া আছে 28 মিটার। ডায়ামিটার, আমি ডায়ামিটার না করে এর রেডিয়াস বের করলাম। এই রেডিয়াস হলো তোমার 14 মিটার। তাহলে এই পুরোটা যদি 28 হয়ে যায়, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে যাবে তোমার 14 মিটার। এবার 14 মিটার যদি হয়, বলো এখান থেকে যদি আমি শুরু করি, কতটা পথ দুজনে মিলে দৌড়াতে হবে? এই টোটাল দৈর্ঘ্যটা কত? এই টোটাল দৈর্ঘ্যটাকে আমরা বলি পরিধি, সার্কামফারেন্স। এই পরিধির ফর্মুলা বের করা হয় 2 ইন্টু 2 পাই আর। এই হলো ফর্মুলা। বৃত্তের পরিধির ফর্মুলা হলো 2 পাই আর। 2 একটা বাস্তব সংখ্যা, প্রত্যেকেই জানো। পাই একটি ধ্রুবক সংখ্যা যার মান সবসময় 22/7। আর মানে এখানে রেডিয়াসকে বোঝানো হচ্ছে, যেটা ব্যাসার্ধ। তাহলে আমরা সরাসরি আগে সূত্রটা বের করে নেই, পরিধি বের করে নেই। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর, যেটা এখানে 14 বলে দেওয়া আছে। 7 দুগুণে 14, 2, তাহলে 2 দুগুণে 4, 4 22 গুণ করলে 88 মিটার। তাহলে দুজনকে এই 88 মিটার লম্বা পথ দৌড়াতে হবে। এবার দুজনের গতিবেগ বলে দেওয়া আছে 48 মিটার, 48 মিটার। এই 48 আর 40 মিটার যেহেতু তারা একই দিকে দৌড়াবে, তাই এখানে তাদের একটা মিলিত গতিবেগ কাজ করবে। এই মিলিত গতিবেগ কি করবে? একই দিকে যেহেতু তারা দৌড়াবে, তাই মিলিত গতিবেগ বের করা হবে দুজনের গতিবেগের বিয়োগফল। অর্থাৎ এক্ষেত্রে গতিবেগ দাঁড়াবে 48 মাইনাস 40 সমান সমান 8 মিটার পার সেকেন্ড। হলো এই 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার তারা 1 সেকেন্ডে কভার করবে। বলো 88 মিটার তারা কভার করতে কতক্ষণ সময় নেবে? তাহলে 88 মিটার কভার করতে তাদের সময় লাগবে, যেটা 88 ডিভাইডেড 8, তার মানে কত? 11 সেকেন্ড। বোঝা গেল? তাহলে 11 সেকেন্ড পরে তারা প্রথমবার মিলিত হবে। বোঝা গেল? অপশন নম্বর বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। নেক্সট পেজে কি অঙ্ক রয়েছে? নেক্সট পেজে কোশ্চেন নাম্বার 29. A superfast Duronto Express running is 90 km/h overtake a bike running at 36 km/h in 25 seconds. What is the length of the train in meter? একই রকম অঙ্ক মোটামুটি। একটি দুরন্ত এক্সপ্রেস 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে এবং যেখানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি বাইককে সে 25 সেকেন্ডে অতিক্রম করে। এবার যেহেতু দুরন্ত ট্রেনটি 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি বাইককে অতিক্রম করতেছে, সুতরাং এক্ষেত্রে বাইকটিকে অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা বোঝানো হবে। কারণ এই অবস্থায় বাইকটির কোনো দৈর্ঘ্য ধরা হবে না। হ্যাঁ, বাইক বা খুঁটি কিংবা লোক কিংবা ইলেকট্রিক পোস্ট এই অবস্থায় অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। লক্ষ্য করো, আমি একটা ছবি দিয়ে তোমাদের দেখাচ্ছি। ট্রেনটি পিছন দিক থেকে রওনা দিয়ে এই বাইকটিকে অতিক্রম করবে। তা বাইকটিকে অতিক্রম করা মানে কি? ট্রেনটি এখানে আছে, এই পজিশনে রয়েছে। ট্রেনটি এইভাবে আস্তে আস্তে সরতে এই বাইকটিকে অতিক্রম করলো। তাহলে বাইকটিকে অতিক্রম করা মানে ট্রেনটি কতটা দৈর্ঘ্যকে অতিক্রম করলো? ট্রেনটির নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এই নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে তার সময় লেগেছে মাত্র 25 সেকেন্ড।
অর্থাৎ সে 25 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য অতিক্রম করে এইটুকু নির্ণয় করতে পারলেই ট্রেনটির দৈর্ঘ্য বেরিয়ে আসে। ক্লিয়ার? চলো এবার তাহলে অঙ্কটা দেখে নিই। এক্ষেত্রে আরেকটা জিনিস বলার আছে, লক্ষ্য করো ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বাইকের গতিবেগ 36 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু তারা পরস্পর নিশ্চয়ই এক্ষেত্রে একই দিকে যাবে, ওভারটেক যেহেতু করছে, ওভারটেকের কথা বলা আছে, অর্থাৎ একই দিকে গেলেই এক গতিশীল বস্তু আরেক গতিশীল বস্তুকে অতিক্রম করে। তাই তাদের মিলিত গতিবেগ হবে 90 কিলোমিটার মাইনাস 36 কিলোমিটার। 90 থেকে 36 বিয়োগ করলে 4, এটাও হবে 4, তার মানে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। 54 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এই 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে তোমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করি? 54 কে 5/18 দিয়ে গুণ করে নেব, যেটা মিটার প্রতি সেকেন্ড দাঁড়াবে। 3 18 54 3, 3 5 15 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ সে 15 মিটার অতিক্রম করতে সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে বলো 25 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করবে অতিক্রম দূরত্ব, ডিসটেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আরেকটি জিনিস বলি, তোমরা যদি এই অঙ্কগুলো প্রথমবার দেখে থাকো, আমি এই স্ক্রিনে একটা লিংক দিয়ে দিচ্ছি। বিশেষ করে ট্রেনের গতিবেগ সম্বন্ধীয় অঙ্কগুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে। পারলে সুযোগ সময় দেখে একবার ভিডিওগুলো দেখে নিবে, প্রচুর কাজে দিবে তোমাদের। চলো এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। স্পিড হলো 15 মিটার পার সেকেন্ড ইনটু টি। টি হলো তোমার 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? 25 ইনটু 15, 5 25 125, 125 375 মিটার। অর্থাৎ 375 মিটার দৈর্ঘ্য অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একবার লাইক করে জানিয়ে দিও। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 34, একটা বীজগাণিতিক সমীকরণের অঙ্ক দেওয়া আছে। লক্ষ্য করো আমরা কিভাবে মানটি বের করব। এখানে তোমাদের মান বলে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5। তোমাদের ভ্যালু বের করতে বলছে 5x ডিভাইডেড 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস 5। এবার ডাইরেক্ট অঙ্কটাই করব প্রথমে। এখানে 5x, নিচের থেকে আমি 5 কমন নিয়ে নেব। 5 কমন নিলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হলো। উপরে 5 এর সঙ্গে নিচের 5 কেটে দিলাম। রয়ে গেল x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এবার কি করবে? এবার x দিয়ে হর এবং লব অর্থাৎ ডিনোমিনেটর নিউমারেটর দুটোকেই আমরা x দিয়ে ডিভাইডেড করব। x দিয়ে x কে ডিভাইডেড করলে 1 হবে। আচ্ছা, এই x স্কোয়ার কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে x থাকবে। 2x কে x দিয়ে ভাগ করলে কি দাঁড়াবে? -2 থাকবে। নিচে x উপরের x কেটে যাবে। প্লাস 1 কে যদি আমি x দিয়ে ডিভাইডেড করি কি দাঁড়াবে? 1/x। বোঝা গেল এইটুকু? উপর নিচ আমি অর্থাৎ হর ও লবকে উভয়কে x দিয়ে ভাগ করতেছি। তাহলে এবার অঙ্কটার সঙ্গে তুমি একবার মিলিয়ে দেখো কি দাঁড়াচ্ছে। 1 ডিভাইডেড x প্লাস 1/x মাইনাস 2। এই x প্লাস 1/x এর মান কত বলে দেওয়া আছে? 5 বলে দেওয়া আছে। তাহলে এই মানটি দাঁড়ালো 1 ডিভাইডেড 5 মাইনাস 2। তাহলে 1 ডিভাইডেড 5 মাইনাস 2 তার মানে 1 ডিভাইডেড 3। এটাই তোমার অ্যান্সার। লক্ষ্য করো এ নাম্বার অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। আশা করি এই বীজগণিতের অঙ্কগুলি তোমাদের আর অসুবিধা হয় না, কারণ এই অঙ্কগুলো তোমরা দীর্ঘদিন থেকে করে আসছো। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 এ কি রয়েছে? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট এক্সাক্টলি ডিভিজিবল বাই 15, 18, 27 and 30। অর্থাৎ 3 অঙ্কের একটি বৃহত্তম সংখ্যা বলতে হবে যা কিনা 15, 18, 27 ও 30 দিয়ে বিভাজ্য।
তো আমরা কি করব? এখানে কমা হবে 15, 28, 30, 15, 28, 27, 30 দিয়ে বিভাজ্য, তার মানে কি 15, 18, 27 ও 30 এর এলসিএম। এলসিএম নিশ্চয়ই মনে আছে? এলসিএম করে নাও। প্রথমে তুমি যদি ২ দিয়ে ভাগ করো তাহলে এটা 15, এটা ন ৯ দাঁড়াবে। ২ দিয়ে ভাগ করলে এটা ২৭, ২ দিয়ে ভাগ করলে এটা 15। এবার ৩ দিয়ে ভাগ করে দাও। ৩ দিয়ে এটা ৫, ৩ দিয়ে ৩, ৩ দিয়ে ২৭ কে ভাগ করলে ৯, ৩ দিয়ে ১৫ কে ভাগ করলে ৫। আরেকবার তুমি ৩ দিয়ে ভাগ করতে পারো। ৫ অক্ষে ৫, ৩ অক্ষে ৩, ৯ দিয়ে ৩ কে ৩, ৩, ৫। এবার ৫ দিয়ে ভাগ করে দাও। ৫ দিয়ে ভাগ করলে ১, ১, এখানে ৩, এখানে ১। এবার লসাগু লক্ষ্য করো। ৩ ৫ ১৫, ১৫, ৩ আর ৫ ১৫, ১৫ দুগুণে ৩০, ৩ ৩০ এ ৯০, ৯০ কে ৩ দিয়ে গুণ করলে ৯০ ইন্টু ৩, তার মানে ২৭০। হ্যাঁ, ২৭০ এটা ৩ অঙ্কের সংখ্যা, যেটা কিনা ১৫, ১৮, ২৭ ও ৩০ দিয়ে বিভাজ্য। কিন্তু ব্যাপার হলো, এটাই কি সমাস লার্জেস্ট নাম্বার? এটাই কি বৃহত্তম সংখ্যা? এবার এটাকে তুমি ২ দিয়ে, ৩ দিয়ে, ৫ দিয়ে, যেকোনো সংখ্যা দিয়ে গুণ করে দেখতে পারো সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কত। এটাকে যদি আমি ৩ দিয়ে গুণ করি, ৩ ২৭ ৮১, যেটা সবচেয়ে বৃহৎ সংখ্যাটি হলো ৮১০, যা কিনা ১৫, ১৮, ২৭, ৩০ দিয়ে বিভাজ্য এবং এর বেশি বড় সংখ্যা হবে না। তুমি যদি ৪ দিয়ে গুণ করো, ৪ ২৭ ১০৮, অর্থাৎ ১০৮০, যেটা ৪ অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। আশা করি বোঝা গেছে। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কোয়েশ্চেন নম্বর 38, এটাও একটা বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক। কি মান বলে দেওয়া আছে লক্ষ্য করো। x প্লাস 1/x ইকুয়ালস টু 2। তোমাকে বের করতে বলছে x কিউব প্লাস 1/x কিউব। আমি সেটা পড়ে আসছি। আগে এখানে লক্ষ্য করি আমরা এই মানটুকু। এখানে যদি লক্ষ্য করি, লসাগু করে নেই x, তাহলে এটা দাঁড়াবে x স্কয়ার প্লাস 1 equals to 2, or x square plus 1 equals to 2x। আমি বাঁদিকে 2x কে ডান দিকে নিয়ে আসি ট্রান্সফার করে, তাহলে x square minus 2x plus 1 equal to 0। তার মানে এটা কি দাঁড়ালো? x minus 1 এর হোল স্কয়ার equal to 0। হোল স্কয়ার equal to যদি 0 হয়, তার মানে x minus 1 equal to 0। অতএব x equals to কত? 1। এবার x ইকুয়াল টু 1 তোমার যেটা মান বের করতে বলছে, সেই সমীকরণে তুমি x এর মান 1 পুট করো, 1 বসিয়ে দাও। 1 বসিয়ে দিলে লক্ষ্য করো x এর মান 1 প্লাস 1 আপন x কিউব, তার মানে 1 প্লাস 1 দাঁড়াবে, ডিভাইডেড, এখানে বলছে x টু দি পাওয়ার 18। x টু দি পাওয়ার 18 হোক আর 19 হোক বা 1900ই হোক না কেন, x এর মান যেহেতু 1, একের পাওয়ার যতই হোক তার ভ্যালু সবসময় একই হবে। প্লাস সেম জিনিস 1 upon x to the power 18, 1 upon x to the power 18 ও তার ভ্যালু 1 দাঁড়াবে। তার মানে এটা 2 ডিভাইডেড 2, আর 2 ডিভাইডেড 2 1 হবে তোমাদের সঠিক অ্যান্সার। লক্ষ্য করো, সি নাম্বার অপশনে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। চলো নেক্সট কোশ্চেন 39, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। ফাইন্ড দি অ্যাপ্রক্সিমেট সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 2000 from 9th March 2010 to May 21, 2010 at 8.25% per annum। অর্থাৎ এখানে সময়টা একটু অন্যভাবে বলে দেওয়া আছে। মার্চ ৯ থেকে ২০১০ সালের মার্চ ৯ থেকে ২০১০ সালের মে ২১ তারিখ পর্যন্ত। তাহলে মার্চের ৯ থেকে মে মাসের ২১ তারিখ পর্যন্ত কত দিন হচ্ছে সেটা ক্যালকুলেট করো। লক্ষ্য করো, এখানে সময়টা বের করতে গেলে যেহেতু টাকাটা সে মার্চের ৯ তারিখে ইনভেস্ট করতেছে, অর্থাৎ মার্চ মাসের ৮ দিন পেরিয়ে ৯ তারিখে ইনভেস্ট করছে, তাই ৯ তারিখ থেকে ইন্টারেস্ট কাউন্ট হবে। আর যেহেতু মার্চ মাস ৩১ দিন, তাই মার্চ মাসে ৩১-এর থেকে তুমি ৮ দিন বাদ দিয়ে দাও, অর্থাৎ ২৩ দিন। মার্চ মাসে ২৩ দিন। এপ্রিল মাসে, এপ্রিল মাস তোমার ৩০ মাস, এবং মে মাস যেহেতু
তুমি ২১ তারিখে টাকাটা উইথড্রল করবে। ২১ তারিখ পর্যন্ত রেখেই তুমি উইথড্রল করবে। অর্থাৎ মে মাসে তোমার ক্যালকুলেট হবে ২০ দিনের ইন্টারেস্ট। তাহলে টোটাল লক্ষ্য করো এখানে ৩, ৩ দুই ৫ আর ২ ৭ অর্থাৎ ৭৩ দিনে তোমার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। এবার ৭৩ দিনকে তুমি বছরে কনভার্ট করে নাও। ৭৩ কে ৩৬৫ দিয়ে ভাগ করে দাও। ৩৬৫ দিয়ে ভাগ করলে ১ আর ৭৩ দিয়ে ৩৬৫ মানে ৫। অর্থাৎ 1/5 ইয়ার। এটা খেয়াল করো। এবার ইন্টারেস্ট আমরা জানি I ইকুয়ালস টু PER ডিভাইডেড 100। P এর মান ২০০০ ইনটু T এর মান 1/5 ইনটু R 8.25% ডিভাইডেড 100। এবার এখানকার ২ শূন্যের সঙ্গে এখানকার ২ শূন্য তুমি কেটে দাও। ২০ দিয়ে ৫ কে ভাগ করে দাও। এটা হয়ে গেল ৪। তাহলে ইন্টারেস্ট দাঁড়ালো 4 ইনটু 8.25। 8.25 মানে ৪ পঁচিশে ১০০, ৪ আটে ৩২, ৩৩ টাকা। অর্থাৎ ৩৩ টাকা হলো তোমার টোটাল সুদ। এটা অপশন নম্বর সি তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। চলো পরে নেক্সট পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার ৪০। এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। The angle of elevation of the top of a tower at a distance of 25 meter from its foot is 60 degree. The approximate height of the tower. অর্থাৎ এখানে একটি টাওয়ারের উন্নতি কোণ বলে দেওয়া আছে ৬০ ডিগ্রি, কিন্তু টাওয়ার থেকে ২৫ মিটার দূরে কোনো বিন্দুতে, এই যে আমি ধরে নিলাম এটা টাওয়ার, এই বিন্দু গোড়ার থেকে ২৫ মিটার দূরে, এটা ২৫ মিটার দূরে কোনো বিন্দুতে এই উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি। এই কোণটা তোমার 60 ডিগ্রি। এই টাওয়ারের হাইট কত? এটাকে আমরা h ধরে নিচ্ছি আপাতত। তাহলে লম্ব h বাই ভূমি, ভূমি কত তোমার 25 মিটার, ইকুয়ালস টু 1060 ডিগ্রি। তাহলে h বাই 25 ইকুয়াল টু 1060 এর মান √3। তাহলে h ইকুয়ালস টু 25 √3। এবার 25 √3 তার মানে 25 ইন্টু √3 এর মান হলো 1.732। 25 দিয়ে এটাকে গুণ করে নাও। 25 দিয়ে এটা গুণ করলে 43.3 মিটার। অর্থাৎ ওই টাওয়ারটির উচ্চতা 43.3 মিটার। যেটা অপশন নম্বর ডি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নাম্বার 45 কি রয়েছে? 4 years ago the ratio of Bika to Rahul S was 3:5. After 6 years the ratio would become 4:5. Find the present age of Rahul. এখানে সম্ভবত এটা বিকাই হবে। তো নাম দিয়ে আমাদের কোনো তেমন ফ্যাক্টর নয় অঙ্কটা করার কথা। ৪ বছর আগে তাদের দুজনের বয়সের অনুপাত আছে 3:5 এবং ৬ বছর পরে তাদের দুজনের বয়সের অনুপাত হলো 4:5। অঙ্কটিকে তোমরা বিভিন্নভাবে করতে পারো। আমি খুব শর্ট ভাবে একটা ট্রিক দেখাচ্ছি। যদি এই অঙ্কগুলো আমার আগের ভিডিওতে তোমরা যদি দেখে না থাকো, আমি স্ক্রিনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো। বিশেষ করে পিতা-পুত্রের বয়স সম্বন্ধীয় যে অঙ্কগুলো রয়েছে। এখানে ৪ বছর আগে অঙ্কটি লক্ষ্য করো আমি কিভাবে দেখাচ্ছি। ৪ বছর আগে তাদের দুজনের বয়সের অনুপাত ছিল 3:5 আর এটা ৬ বছর পরে ৬ বছর পরে তাদের দুজনের বয়সের অনুপাত হলো 4:5। এবার বলো তো ৪ বছর আগে যে বয়সটা ছিল, যে অনুপাতে ছিল, ৬ বছর পরে বয়স তো বাড়বে। অ্যাকচুয়ালি তো বাড়ার কথা ৬ বছর পরে। এটা ৪ বছর আগের বয়স আর ৬ বছর পরে তাদের বয়স বাড়বে। কিন্তু লক্ষ্য করো একজনের বয়স বাড়ছে ৩ থেকে ৪ হয়েছে। অন্যজনের বয়স কিন্তু বাড়েনি। ৫ ছিল ৫ই রয়েছে। এরকম প্রবলেম যদি দেখো তাহলে এই দুটি অনুপাতের ডিফারেন্স কত? এই দুটি অনুপাতের ডিফারেন্স ৩ থেকে ৫ বা ৫ থেকে ৩, ডিফারেন্স ২। তাহলে এটাকেও তুমি ২ দিয়ে গুণ করো।
এটাকেও তুমি ২ দিয়ে গুণ করো। ২ দিয়ে গুণ করলে অনুপাতটা দাঁড়ালো এটা ৮:৫ দুগুণে ১০। এবার লক্ষ্য করো, ১ম জনের বয়স ৩ থেকে ৮ হয়েছে, দ্বিতীয় জনের বয়স ৫ থেকে ১০ হয়েছে। অর্থাৎ দুজনেরও বয়স লক্ষ্য করো সমান হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ, বয়স তো সমানভাবে বৃদ্ধি পায়। আজকে তোমার আর আমার বয়সের যা ডিফারেন্স, ১০ বছর পরেও কিন্তু বয়সের ডিফারেন্স আমাদের সেম থাকবে। আশা করি বুঝাতে পারছি এটুকু। তাহলে লক্ষ্য করো, এবার দুজনের বয়সের ৬ বছর পরে অনুপাত দাঁড়ালো 8:10। তাহলে বয়সের ডিফারেন্স কত দাঁড়ালো? ৫ ইউনিট হয়ে গেল। এই ৫ ইউনিট কত বৎসরকে বুঝাবে? এদিকে ৪ বছর আগের বয়স আর এদিকে ৬ বছর পরের বয়স। তাহলে ৬, ৪ এর মাঝখানে কত বছর ডিফারেন্স? ১০ বছর কিন্তু ডিফারেন্স হয়ে গেল। কারণ ৪ বছর আগে আর এদিকে ৬ বছর পরে। তাহলে ৪ বছর এবং ৬ বছরের মাঝখানে কিন্তু ১০ বছর পড়ে যাচ্ছে। আর বয়সের পার্থক্য কত? ৫ ইউনিট। তার মানে ৫ ইউনিট পার্থক্য বোঝাচ্ছে ১০ বছরকে। ক্লিয়ার এইটুকু? বয়সের পার্থক্য তো ৫ করে বেড়ে গেছে। এই ৫ কেন বাড়ল? বয়সের ডিফারেন্স হওয়ার জন্য। বছরে কত বছরের ডিফারেন্স? ১০ বছর। তাই ৫ ইউনিট মানে ১০ বছরকে বোঝাচ্ছে। তাহলে রাহুলের বয়স বের করতে বলছে। রাহুলের বয়স তুমি যেকোনো একটা ক্যালকুলেট করো। হয় ৪ বছর আগেরটা কিংবা ৬ বছর পরেরটা। তাহলে আমি যদি ৪ বছর আগেরটাই ধরি ৫ ইউনিট, এটাও তো ৫ ইউনিট আছে। তাহলে ৫ ইউনিট মানে কত? ১০ বছর। তাহলে ৪ বছর আগে রাহুলের বয়স হলো ১০ বছর। ৪ বছর আগেরটাই যেহেতু ক্যালকুলেট করছি, তার মানে ৪ বছর আগে রাহুলের বয়স ছিল ১০ বছর। তাহলে বর্তমান বয়স কত? যেহেতু এখানে প্রেজেন্ট এজ চেয়েছে, তাহলে প্রেজেন্ট এজ অর্থাৎ ৪ বছর আগে ১০ বছর হলে তাহলে তার বর্তমান বয়স হবে ১০ এর সঙ্গে ৪ যোগ করে দাও। ১০ এর সঙ্গে ৪ যোগ করলে ১৪ বছর। বোঝা গেল? কিংবা তুমি যদি বলো যে ৬ বছর পরের বয়সটা আমরা হিসাব করব। তাহলে ৬ বছর পরের বয়স কত দাঁড়াচ্ছে ওর? ১০ ইউনিট। তাহলে ৫ ইউনিটের ভ্যালু যদি ১০ বছর হয়, বলো ১০ ইউনিটের ভ্যালু কত? ১০ ইউনিটের ভ্যালু দ্বিগুণ, তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে ২০ বৎসর। তাই তো? এই ২০ বৎসর বয়স রাহুলেরই, কিন্তু সেটা ৬ বছর পরের হিসাব করছো তুমি ভাই। ৬ বছর পরে বয়স দাঁড়াবে ২০ বছর। তাহলে বর্তমান বয়স কত? ২০ থেকে তোমাকে এই ৬ বছর বাদ দিতে হবে। অর্থাৎ ১৪ বছর। আশা করি অঙ্কটা বোঝাতে পারছি। লক্ষ্য করো দুটার ক্ষেত্রেই সেম উত্তর আসছে। অর্থাৎ অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। নেক্সট 58 নম্বর কোয়েশ্চেনে রয়েছে, লক্ষ্য করো 12 men and 16 women together can complete a work in 4 days. It takes 80 days for one man alone to complete the same work. Then how many days would be required to one woman alone to complete the same work? অর্থাৎ এখানে বলছে যে ১২ জন মেন, ১২ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একটি কাজ ৪ দিনে করতে পারে। এবং সেই কাজটাই একজন পুরুষ ৮০ দিনে কমপ্লিট করতে পারে। ৮০ দিনে কমপ্লিট করতে পারে। তাহলে এই ১২ জন পুরুষ এবং ১৬ জন মহিলার যে কাজটি ৪ দিনে করে, সেই কাজটি একজন মহিলা কত দিনে করবে? একজন মহিলা। এবার লক্ষ্য করো, অঙ্কটাকে তোমরা যদি এভাবেও দেখতে পারো, ১২ জন পুরুষ প্লাস ১৬ জন মহিলা। কাজটি করতে সময় লাগলো ৪ দিন। তাহলে এরা ৪ দিনে যে পরিমাণ কাজ করুক না কেন, সেই কাজটি একজন ওমেন করবে, একজন মহিলা করবে। যদি ধরে নেই এর X দিন সময় লাগে। এই তো অঙ্ক হয়ে গেল। তাই না? এবার মেন আর ওমেন রয়েছে। এই মেন পুরুষকে মহিলাতে কিংবা মহিলাকে পুরুষে কনভার্ট করার জন্য, অর্থাৎ একজন মহিলা কতজন পুরুষের সমান বা একজন পুরুষ কতজন মহিলার সমান, সেটা ১ম এ তোমাদের বের করে নিতে হবে। সেটা বের করার জন্য লক্ষ্য করো, এখানে ১২ জন পুরুষ এবং ১৬ জন মহিলা এই কাজটি কত দিনে করছে? এরা যে পরিমাণ কাজ ৪ দিনে করবে, সেই পরিমাণ কাজ একজন পুরুষ কতদিন সময় লেগেছিল ওর? ৮০ দিন সময় লেগেছিল। ক্লিয়ার এইটুকু? এইটুকু ক্যালকুলেশন করে নাও। তাহলে ৪-১২ ৪৮ মেন, আর এদিকে ৪-১৬ ৬৪, এটা ওমেন হবে, সরি।
এটা ওমেন হবে। তাহলে 64 ওমেন ইকুয়ালস টু 80 ম্যান। তাহলে এই 48 ম্যানকে আমি ট্রান্সফার করে ওইদিকে নিয়ে যাই। আর এদিকে 64 ওমেন ইকুয়ালস টু ৮০ থেকে ৪৮ বিয়োগ করে দেবো। ৪৮, ৪৯, ৫০ তার মানে ৩২ ম্যান। এবার এই পুরুষ আর মহিলার অনুপাত আমরা বের করব। তাহলে ম্যান ডিভাইডেড ওমেন সমান সমান ওমেন যেহেতু নিচে আছে তাহলে ওমেনের সংখ্যাটা এখানে উপরে হবে ৬৪, নিচে হবে ৩২। ৩২ দুগুণা ৬৪ তার মানে 2/1। অর্থাৎ একজন মহিলা দুজন পুরুষের সমান। বোঝা গেল? তাহলে ঠিক একই রকম এই অঙ্কটার ক্ষেত্রে এবার লক্ষ্য করো ১২ জন পুরুষ, ১২ জন পুরুষের বদলে এই যে ১২ জন পুরুষের বদলে কতজন মহিলা হবে? ২৪ জন মহিলা হবে। তাহলে এখানে লিখে দেব আমি ২৪ জন মহিলা প্লাস এখানে ১৬ জন মহিলা ইনটু সেই কাজটি করে ৪ দিনে। আর একজন মহিলা কাজটি করবে ধরে নিলাম X দিনে। এটা X। এবার ২৪ আর ১৬ যোগ করলে ৪০, ৪০ আর ৪ গুণ করলে ১৬০ জন মহিলা সমান সমান একজন মহিলা ইনটু X দিনে। মহিলা, মহিলা কেটে দাও। তাহলে X ইকুয়াল টু তোমার কত বের এলো? ১৬০ দিন। তাহলে একজন মহিলার কাজটি করতে কতদিন সময় লাগবে? ১৬০ দিন। এ নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। চলো দেখা হয়ে গেলে পরের পেজের অঙ্কটি দেখি। কোয়েশ্চেন নম্বর 59। 59 এ কি রয়েছে? জালাল, অমিত and Firoz enter into partnership. Jalal invests 4 times as much as Omid. Omid invests 3/4 of what Firoz invests. At the end of the financial year, the total profit earned rupees 19,000. Find the share of Jalal. জালালের শেয়ার বের করতে বলছে। তো শেয়ার বের করার আগে তোমরা এই ৩ জনের মূলধনের অনুপাত আগে বের করে নাও। জালাল কি ইনভেস্ট করছে? জালাল ইনভেস্ট করছে 4 টাইমস as much as অমিত। তাহলে অমিত যদি X টাকা দেয়, ধরে নিলাম অমিত ৳১ দিল। X টাকার বদলে আমি ৳১ ধরলাম। তাহলে জালাল ক টাকা দিবে? এর ৪ গুণ মানে ৳৪ দিবে। আচ্ছা। ফিরোজ কি দিবে? অমিত ইনভেস্ট 3/4 অফ ফিরোজ ইনভেস্ট। ফিরোজ যত ইনভেস্ট করছে তার 3/4 করছে অমিত। তাহলে অমিত যদি ৳১ করে তাহলে ফিরোজ কত করছিল? ফিরোজ তার উল্টা অর্থাৎ 3/4 না হয়ে এটা 4/3 হয়ে যাবে। কি? বোঝা গেছে নিশ্চয়ই? এবার ৩ জনের মূলধনের অনুপাত দাঁড়ালো তার মানে 4:1:4/3। এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, ৩ দিয়ে গুণ করে দাও এটা ১২, ৩ দিয়ে গুণ করো এটা ৩, ৩ দিয়ে গুণ করো এটা ৪ হয়ে যাবে। তাহলে মোট মূলধনের অনুপাত কত? ১২, ৩, ১৫ আর ৪ ১৯। মোট ৳১৯ মানেই কত টাকাকে বুঝাবে? ১৯,০০০ কে বুঝাবে। তাহলে ১৯ ইউনিটের ভ্যালু যদি ১৯,০০০ হয়, ১৯ ইউনিটের ভ্যালু যদি তোমার ১৯,০০০ হয়ে থাকে, বলো ১ ইউনিটের ভ্যালু কত? ১ ইউনিটের ভ্যালু ১৯ কে ১৯ ভাগ করে দাও ১, পাশে ৩ টা শূন্য মানে ১,০০০। কোশ্চেনে চেয়েছে ফাইন্ড দি শেয়ার অফ দি জালাল। জালালের শেয়ার কত? জালালের শেয়ার পরিমাণ কত ইউনিট? ১২ ইউনিট। তাহলে ১২ ইউনিটের ভ্যালু তোমার দাঁড়াবে ১২,০০০। অর্থাৎ জালালের শেয়ার ৳১২,০০০। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। নেক্সট কোশ্চেন 67। 67 নম্বর কোশ্চেনে রয়েছে if 7x plus 5 degree and x plus 5 degree are complementary angle, find the value of x. খুব ইজি অঙ্ক, জাস্ট কমপ্লিমেন্টারি কথাটার মানে জানতে হবে। কমপ্লিমেন্টারি হলো দুটো অ্যাঙ্গেল যোগ করলে পরস্পর ৯০ ডিগ্রি হয়। তার মানে এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে পরস্পর ৯০। তো যোগ করে পরস্পর ৯০ করে দাও। 7x plus 5 plus x plus 5 equals to 90। তার মানে 7x আর x যোগ করলে 8x
5 আর 5 কত? 10, 10 ওপাশে নিয়ে গেলাম 90 মাইনাস 10, তার মানে 8x ইকুয়ালস টু 80, 8 দিয়ে ভাগ করে দাও 10, তাহলে x ইকুয়ালস টু 10। ক্লিয়ার? কি চেয়েছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর ভ্যালু 10, যেটা অপশন নম্বর এ তে সঠিক অ্যান্সারটি রয়েছে। আশা করি এই ছোট অঙ্কগুলো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নম্বর 70, in a college 25% of male faculties are same the number of one third of the female faculties, অর্থাৎ মেল ফ্যাকাল্টির 25% আর ফিমেল ফ্যাকাল্টির ওয়ান থার্ড সেটা ইকুয়াল সেম। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেল ফ্যাকাল্টি টু ফিমেল ফ্যাকাল্টি ইন দ্যাট কলেজ? খুব ইজি অঙ্ক। লক্ষ্য করো, আমি এখানে টোটাল ফ্যাকাল্টির সংখ্যা 100 ধরলাম। যদি আমি ধরে নেই মেল, এখান থেকে মেল আমি ধরে নেই এক্স, তাহলে বলো এখান থেকে ফিমেল কত দাঁড়াবে? ফিমেল দাঁড়াবে 100 মাইনাস এক্স। এই তো, এটা মেল এটা ফিমেল। এবার বলছে এই মেলের 25%, অর্থাৎ এক্স এর 25% মানে 25/100 ইকুয়ালস টু 100 মাইনাস এক্স, 100 মাইনাস এক্স এর কত পার্সেন্ট? ওয়ান থার্ড। এটা বলছে ওয়ান থার্ড। এবার এটাকে ভাগ করে নাও, 4 25 104। এবার বলছে এখানে এত কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল ফ্যাকাল্টি টু ফিমেল ফ্যাকাল্টি? মেল ফ্যাকাল্টি এক্স ডিভাইডেড ফিমেল ফ্যাকাল্টি 100 মাইনাস এক্স। এই তো, এটা মেল এটা ফিমেল। এই দুটো রেশিও কি দাঁড়াবে? এই রেশিও দাঁড়াবে 4/3। তাহলে মেল ফ্যাকাল্টি আর ফিমেল ফ্যাকাল্টির রেশিও দাঁড়ালো তোমার 4:3। খুব ইজি অঙ্ক। কিংবা ডাইরেক্ট তোমরা করতে পারো, এটা 25% কত? 25% মানে 1/4, আর ফিমেল ফ্যাকাল্টি 1/3। তাহলে দুটো রেশিও করে দাও, সেখানে 4:3 আসবে। ডাইরেক্ট তোমরা করে দিতে পারো। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে সঠিক অ্যান্সারটি রয়েছে। নেক্সট নাম্বারে কি রয়েছে? কোশ্চেন নাম্বার 73। ছোট্ট একটা প্রোডাক্ট রয়েছে, গুণফল রয়েছে এখানে। লক্ষ্য করো, এখানে গুণ। পয়েন্টের পরে লক্ষ্য করো, এটাতে ক ডিজিট? 2 ডিজিট। এই পয়েন্টটা তুলে দাও তুমি, আর এখানে দুটো শূন্য বাদ দিয়ে দাও। তাহলে এই 5 আর 5 গুণ করো, 5 আর 5 গুণ করলে 25, আর এই সঙ্গে এটা গুণ করে দাও, 5 5 এ এটাও 25। কিন্তু এখানে 3 ঘর আগে, এখানে 1 ঘর, 4 ঘর আগে, 4 ঘর আগে তুমি দশমিক বসিয়ে দাও। আবার 25 25 গুণ করো, 25 25 625, কিন্তু 4 ঘর আগে দশমিক, এটা 3 ঘর হয়ে গেল, আর একটা শূন্য বসিয়ে তুমি দশমিক বসিয়ে দাও। তার আগে 0 বসালে ভালো। লক্ষ্য করো, 0.0625, 0.065, যেটা অপশন নম্বর এ তে সঠিক উত্তরটি রয়েছে। কোশ্চেন নম্বর 75, ফাইন্ড দ্য ডিগ্রি অফ দি পলিনোমিয়াল 8x⁴ প্লাস 2x² প্লাস 4। আচ্ছা, 4 এইদিকে আসছে। হ্যাঁ, পলিনোমিয়ালটার ডিগ্রি বের করতে বলছে। এখানে তোমরা পলিনোমিয়ালের ডিগ্রি বের করবে, এক্স আর ওয়াই এই দুটি কোফিশিয়েন্ট এক জায়গায় কোথায় রয়েছে তার পাওয়ারগুলি যোগ করে দেওয়ার চেষ্টা করো। পাওয়ারগুলি যোগ করলে সেই ডিগ্রিটা বের হবে। তাহলে সেই ডিগ্রি আমরা বের করব, এক্স এর পাওয়ার এখানে 2 প্লাস ওয়াই এর পাওয়ার কত? 3। 3 আর 2 কত? 5। অর্থাৎ এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত দাঁড়ালো? 5। অপশন নম্বর বি তে সঠিক অ্যান্সারটি রয়েছে। কোশ্চেন নম্বর 79, নাম্বার সিস্টেমের একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। ইন এ নাম্বার সিস্টেম অন ডিভাইডিং 11,509 by a certain number, Mukesh gets 71 as quotient and 7 as remainder. What is the divisor? অর্থাৎ অঙ্কটা এরকমের, 11,509 একে একটা সার্টেন নাম্বার দিয়ে ডিভাইডেড করা হচ্ছে। ডিভাইডেড করার পর মুকেশ কি পেল? 71 কোশ্চেন্ট পেল, ভাগফল, অ্যান্ড রিমাইন্ডার পেল কত? 7। তাহলে এই সংখ্যাটি তোমাকে বের করতে হবে। এই সংখ্যাটি বের করার জন্য 7 যেহেতু রিমাইন্ডার, তাহলে এই সংখ্যাটির থেকে 7 কে মাইনাস করে দাও। তাহলে 11,509, তার থেকে 7 মাইনাস করে দাও, এখানে দাঁড়াবে 20511, 11,502। এবার তুমি একে 71 দিয়ে ভাগ করে দাও।
71 অর্থাৎ 71 দিয়ে ডিভাইডেড করলে যেটা 162 1 এটা মনে হয় হবে 162 এটাই তোমার অ্যান্সার। অর্থাৎ সেই নাম্বারটি 162 অর্থাৎ ডিভিজার 162 ডি নাম্বার অপশনে সঠিক অ্যান্সারটি রয়েছে। কোশ্চেন নাম্বার 83। 83 জাস্ট এটা অঙ্ক নয়, কিন্তু এটা একটা রিজনিং এর কোশ্চেন। 3:2 লক্ষ্য করো, 3:243 সমান সমান রেশিও 5:2 কত? এবার 3:43 কিভাবে আসছে খেয়াল করো। এটা 3:, এটাকে যদি আমি বলি 3⁵ কিন্তু 5 বার গুণ করো তুমি 343 পাবে। তাহলে এখানে 5 আছে, তার মানে এটা 5 এর পাওয়ার 5 হয়ে যাবে। এই হিসেবেই হওয়া উচিত। 5 এর পাওয়ার 5 ক্যালকুলেট করো। 5 এর পাওয়ার 5, 5 5 25, 25 25 625, 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, অর্থাৎ এই 5 5 25, আবার এই 5 5 25, আর 25 25 গুণ করলে 625, 625 কে তুমি 5 দিয়ে গুণ করো। 5 25 এ 125, 5 6 30, তার মানে 3125, যেটা সি নম্বর অপশনে সঠিক অ্যান্সারটি রয়েছে। আশা করি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা নেই। চলো পরের পেজের কোশ্চেনটি। এটিও একটি অ্যাডভান্স লেভেলের অঙ্ক। লক্ষ্য করো 84, কোশ্চেন নাম্বার 84। If the standard deviation of a population is 3, what would be the population of variance? Population of variance বের করতে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। এই ভ্যারিয়েন্সটা আমরা বের করি এইভাবে, লক্ষ্য করো, ভ্যারিয়েন্স বের করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা করি তার স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত তোমার 3, তাহলে এখানে 3 এর স্কোয়ার করো। জাস্ট সূত্রটি যদি মাথায় রাখতে পারো তাহলেই অঙ্ক শেষ। অর্থাৎ এ নম্বর অপশন সঠিক অ্যান্সারটি রয়েছে। পরের কোশ্চেনটি, ফাইন্ড দি এলসিএম অফ দ্য ফলোইং ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনগুলির এলসিএম বের করতে বলছে। 2/3, 8/9, 16/27, 32/81। ভগ্নাংশের এলসিএম বা লসাগু। ভগ্নাংশের লসাগু করার জন্য এই জিনিসটা খেয়াল রাখবে, 2, 8, 16 এবং 32 এর এলসিএম করব। এর এলসিএম 32ই হয়ে যাবে। আর 3, 9, 27 এবং 81 এর গোসাগু করব আমরা এসিএফ। এর গোসাগু সম্ভবত 3। হ্যাঁ, গোসাগু 3। তাহলে পুরো ভগ্নাংশগুলির লসাগু এলসিএম, লসাগু দাঁড়াবে 32/3। 32/3 এটাই অপশনে রয়েছে। লক্ষ্য করো সি নম্বর অপশনে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। এই 32/3ই অ্যান্সার। চলো পরের অঙ্কটি দেখি। কোশ্চেন নম্বর 89। The mean of a distribution is 15 and the standard deviation is 5. Standard deviation এখানে বলে দেওয়া আছে 5. What is the value of the coefficient of variant? Coefficient of variation, ভ্যারিয়েশনের কোফিশিয়েন্ট বের করব আমরা। কোফিশিয়েন্ট আমরা বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি ডিভাইডেড মিন অফ ডিস্ট্রিবিউশন, মিন ডিস্ট্রিবিউশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত? 5, আর মিন ডেভিয়েশনের ভ্যালু কত? 15। 15 ইনটু 100। তাহলে এটাকে কেটে নাও 1, এটাকে কেটে নাও 3, তার মানে 100/3। 100/3 যেটা 33.33%। অর্থাৎ অপশন নম্বর সিতে সঠিক উত্তরটি রয়েছে। অপশন নম্বর 90 তে রয়েছে কি, ইফ এস ইজ দ্য মিড পয়েন্ট অফ স্ট্রেট লাইন পি কিউ। অর্থাৎ পি কিউ, এটা পি অ্যান্ড কিউ, এই স্ট্রেট লাইনটির মিড পয়েন্ট এস। এখানে আমি এস ধরলাম, এস, and such that r is the
পয়েন্ট ডিফারেন্ট ফ্রম এস, আর এমন একটা পয়েন্ট যেটা এস থেকে আলাদা। তাহলে এস থেকে আলাদা আমি এইখানে একটা পয়েন্ট নিচ্ছি আর, যেটা পি আর, এখান থেকে পি আর এর ডিস্টেন্স, এখান থেকে আর কিউ এর ডিস্টেন্স দুইটাই সমান, এটা ইকুয়াল টু এটা। দেন কোন অ্যাঙ্গেলটা, তিনটে অ্যাঙ্গেলে 90 আছে, একটা অ্যাঙ্গেল 90 লেস দেন অর্থাৎ কম বলে দেওয়া আছে। আমরা যদি আর থেকে এস এর উপর যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার ড্র করলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। বোঝা গেছে? লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তুমি কোন অ্যাঙ্গেলটা পাচ্ছ? অর্থাৎ PSR এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে। PSR এই যে সি নম্বর অপশন লক্ষ্য করো 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি QSR আছে, QSR, QSR নেই, QRS আছে লক্ষ্য করো, এটা 90 ডিগ্রি নয়। QSR আছে এখানে 90 ডিগ্রি লেস দেন, এটা 90 হলে এটা 90 হবে। সুতরাং এটা ভুল, তোমার সি নম্বর অপশনটি সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো পরের কোশ্চেনটি দেখি। কোশ্চেন নম্বর 94 এ কি রয়েছে? দি অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইন টু ডিফারেন্ট মেডিসিন is 1.5% and 3.5% respectively. In what ratio they should be mixed such the amount of alcohol in the new mixer is 2.5%. অর্থাৎ এখানে যা দেখা যাচ্ছে, এই অঙ্কটাকে তোমরা অ্যালিগেশন পদ্ধতি করতে পারো। লক্ষ্য করো, প্রথম মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 1.5%, আর দ্বিতীয় মিশ্রণে 3.5%, এবং নতুন মিশ্রণ যেটা আসছে 2.5%। এবার এই কোনাকুনি মাইনাস করে দাও, বিয়োগ করে দাও। কোনাকুনি অ্যালিগেশন যেভাবে আমরা করি। আর তোমরা যদি অ্যালিগেশনের ভিডিওগুলি বা মিশ্রণের এই ভিডিওগুলি দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পারলে একবার দেখে নেবে। খুব সুন্দর ভিডিও, খুব সুন্দর ট্রিক্স দিয়ে অঙ্কগুলোকে শর্টকাট করে দেওয়া আছে। এই 3.5 থেকে 2.5 মাইনাস করলে এটা 1.0, 1.0 is to 2.5 থেকে 1.5 মাইনাস করলে এটাও 1.0, অর্থাৎ 1:1 সেই মিশ্রণ দুটির কি অনুপাতে মেশানো হয়েছে? 1:1 অনুপাতে মেশানো হয়েছে। অপশন নম্বর সি তে তোমাদের সঠিক অ্যান্সারটি রয়েছে। নেক্সট 97, if 70% of fifth seventh of a number is 90, অর্থাৎ একটা নাম্বারের ফিফথ সেভেন্থ, আমি ধরে নিলাম নাম্বারটা এক্স, তার ফিফথ সেভেন্থ এত, তার 70%, তার মানে 70/100 is equals to 90। বলো, এটা 0 0 কেটে দাও, 7 7 বাদ দিয়ে দাও, 5 দিয়ে 10 কে ভাগ করে দাও 2, তাহলে x ইকুয়ালস টু 90 কে 2 দিয়ে গুণ করে দাও 180। লক্ষ্য করো বি নম্বর অপশনটি তোমাদের সঠিক অ্যান্সার। ছোট অঙ্ক, কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেনটি দেখি, লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100। ফাইন্ড দি টোটাল সিম্পল ইন্টারেস্ট। এখানে টোটাল সিম্পল ইন্টারেস্ট বলছে 500 ফর 7%, 700 at 10%, and 1000 ফর 4% ফর 3 ইয়ার্স। তাহলে তিনটে ইন্টারেস্ট আমরা বের করব। প্রথমে 500 টাকার বের করব ইন্টু 7% ইন্টু 3 ইয়ার্স ডিভাইডেড 100, প্লাস তারপরে করব 700 ইন্টু 10% ইন্টু 3 ইয়ার্স ডিভাইডেড 100। পরের বারে 1000 টাকার 4% হারে ইন্টু 3 ইয়ার্স ডিভাইডেড 100। করো ক্যালকুলেশন, এটা দিয়ে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে 321, 5 একুশে এটা 105, প্লাস এই জিরো বাদ দিয়ে দাও, 321 তার মানে এটা 210, প্লাস এই 0 0 0 0 বাদ দিয়ে দাও, 3 4 12 10 120। তার মানে টোটাল ইন্টারেস্ট হলো 2 3 400, আর এখানে 30 35 435 টাকা, 435 টাকা অ্যান্সার। লক্ষ্য করো এই নম্বর অপশনে সঠিক অ্যান্সারটি রয়েছে। তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসির পুরো প্রিভিয়াস ইয়ারের একটা পুরো কোশ্চেনের সমাধান তোমরা দেখলে, 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর
যদি এখনো চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। আর চেনা জানা বন্ধু বান্ধব যারা এই কম্পিটিশনে বসছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো চলো, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।